এই আলোচনা প্রথমে বলবেন প্রখ্যাত পরিবেশবিদ, প্রধান শিক্ষক মাননীয় সুজিত কর। তাকে অনুরোধ করা হচ্ছে তিনি তার সুচিন্তিত বক্তব্য এখানে পেশ করুন। অনুষ্ঠানের সভাপতি, বেহালা পরিবেশ গোষ্ঠী এবং বই মেলার আয়োজকরা প্রত্যেককে আমার তরফ থেকে নমস্কার জানাই। এবং বিশেষত আজকের এই যুব সন্ধিক্ষণে এই ধরনের একটা বিষয় নিয়ে আলোচনার চেষ্টা, এটা সত্যিকারের নতুন একটা দিককে নির্দেশ করে। পরিবেশ নিয়ে আজকে সত্যিকারে আমরা কতটা ভাবিত, আমরা কতটা চিন্তিত, সেটা আমাদের অনেক ক্ষেত্রে ভাবতে হয়। কারণ আমরা আধুনিক মানুষেরা অত্যন্ত দ্রুত গতিতে সভ্যতার সাথে সাথে এগিয়ে চলেছি, দ্রুত গতিতে পা ফেলছি, কিন্তু প্রাকৃতিক পরিমণ্ডল যে আস্তে আস্তে আমাদের কাছ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, সেই ঠিকানা কিন্তু আমাদের কারোর কাছে নেই। এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা আমাদের উন্নয়নের জোয়ারে, উন্নয়নের লিপ্সায় কখনো ভুলে গেছি যে বাস্তবিক ক্ষেত্রে কোনো একটি বাস্তুতন্ত্রের মধ্যেই আমরা অবস্থান করি এবং বাস্তুতন্ত্রের বাইরে আমাদের কোনো অস্তিত্ব নেই। মানুষ ভুলে গেছে যে সেও অন্যান্য প্রাণীদের মতো বাস্তুতন্ত্রেরই একটা প্রাণী। এর কারণ হলো আমাদের নগর সভ্যতার বিকাশ, তার সাথে সাথে উন্নততর জীবনযাত্রার বহিঃপ্রকাশ। এই সমস্ত কিছুই আমাদের একটা সাংস্কৃতিক পরিমণ্ডলে এমনভাবে আবদ্ধ করে ফেলেছে যেখান থেকে আমরা নতুন করে নিজেদেরকে বার করে নিয়ে আসতে পারছি না। আজ সেই কারণে পরিবেশ নিয়ে ভাবনা চিন্তা করার মতো প্রচেষ্টা বা চিন্তা ভাবনা খুব কম সংখ্যক লোকেদের মধ্যেই দেখা যায়। কিন্তু মুখে পরিবেশ নিয়ে ভাবছি বা পরিবেশ নিয়ে বলছি, এই ধরনের লোকের সংখ্যা কিন্তু নেহাত কম নয়। এবং সেই কারণের জন্যই তারা সুন্দর করে পোস্টার দেন, পৃথিবী তুমি অসুস্থ, তুমি সুস্থ হও, তোমার জ্বর হয়েছে, তোমার জ্বর সেরে উঠুক। বাস্তবিক ক্ষেত্রে দেখুন, পরিবেশকে নিয়ে শুধুমাত্র অলঙ্কৃত করা একটা বিষয় কিন্তু পরিবেশ নয়। তার কারণ প্রকৃতি এমনই একটা সৃষ্টি, এমনই একটা প্রাকৃতিক পরিমণ্ডল যেটা কিন্তু আমি যত তাকে অত্যাচার করব, আমি যত তার কাছ থেকে দূরে সরে যেতে চাইব, সে ততই কিন্তু আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলতে চাইবে। কারণ আমার চাওয়া কখনোই আমার সৃষ্টিকর্তার বাইরে যেতে পারে না, কারণ প্রকৃতি আমাকে সৃষ্টি করেছে। আমাদের এটা ভুললে চলবে না যে অন্যান্য প্রাণীরা পৃথিবীতে ঠিক যে পদ্ধতিতে এসেছে, আমরাও ঠিক একই পদ্ধতিতে পৃথিবীতে এসেছি। এবং অন্যান্য প্রাণীদের মধ্যে দেখুন, তাদের কিন্তু বাঁচা, খাওয়া পড়া ইত্যাদির জন্য কোনো জীবন সংগ্রামে মানুষের মতো লড়াই করতে হচ্ছে না। তার কারণ হচ্ছে মানুষের সঙ্গে অতিরিক্ত রয়েছে একটা লিপ্সা, একটা উন্নততর জীবন বৃত্তি, এবং সেখান থেকে একটা এগিয়ে যাওয়ার প্রবণতা। এবং সেই এগিয়ে যাওয়ার প্রবণতাটাকে চরিতার্থ করতে গিয়ে সে প্রতি মুহূর্তে যে সৃষ্টি তাকে পৃথিবীতে নিয়ে এসেছে, তাকেই সে প্রতি মুহূর্তে আঘাত করছে, তাকেই সে নষ্ট করছে। এবং তার যে ছন্দ, সেই ছন্দটাকে নষ্ট করে সে নতুন কিছু স্থাপন করে দিতে চাইছে সেই প্রকৃতির বুকে। আমরা যারা পরিবেশ নিয়ে কাজ করি, আমরা যারা পরিবেশ নিয়ে গবেষণা করি, আমাদের কাছে একটাই শুধুমাত্র প্রশ্ন, যে যেটাকে আমরা আজকে উন্নয়ন বলে বলছি, সেই উন্নয়নের কোনো অর্থ নেই। বাস্তবিক ক্ষেত্রে যে উন্নয়ন মানুষকে স্থায়িত্ব দিতে পারে না, পৃথিবীতে মানুষকে বেঁচে থাকার মতো ক্ষমতা দিতে পারে না, মানুষের বহমানতাকে ধরে রাখার মতো যার ক্ষমতা নেই যে উন্নয়নের, সেই উন্নয়নের কিন্তু কোনো অর্থ নেই। যার ফলে আমরা বিভিন্ন ক্ষেত্রে এই ভুল উন্নয়নের যে পদক্ষেপগুলো গৃহীত হচ্ছে, তার থেকে দেখতে পাচ্ছি যে বাস্তবিক ক্ষেত্রে প্রকৃতিকে ধ্বংস করে ফেলা হচ্ছে। সারা পৃথিবী ব্যাপী কিন্তু এই রোগ আজকে ভীষণ ভাবে মাথাচাড়া দিয়ে উঠছে। আপনারা জানেন যে বিশ্ব উষ্ণায়ন,
বর্তমানে পৃথিবীর একটা গুরুত্বপূর্ণ সমস্যা। এই বিশ্ব উষ্ণায়নের সাথে তাল মেলাতে গিয়ে আলটিমেটলি কিন্তু যে সমস্ত পরিকল্পনা, কিয়োটো প্রোটোকল, মন্ট্রিয়াল প্রোটোকল বা ইত্যাদি যা কিছু পরিকল্পনা গৃহীত হয়েছিল, সেগুলো পরবর্তীকালে কিন্তু নস্যাৎ হয়ে গেছে, যার ফলে আলটিমেটলি কিন্তু বিশ্ব উষ্ণায়নের প্রকৃত অবস্থাটা হারিয়ে যেতে বসেছে এবং আমরা হারিয়ে যাচ্ছি, আমাদের অস্তিত্ব হারিয়ে যাচ্ছে। আমরা মানুষেরা পৃথিবীর থেকে প্রতি মুহূর্তে একটু একটু করে সরে যাচ্ছি। প্রত্যেকটা হিমযুগের পরবর্তী সময়ে একটা এই ধরনের অবস্থা চলে আসে, যেখানে প্রবল উত্তাপগত বৃদ্ধি, প্রবল তাপমাত্রাগত বৃদ্ধি, এবং সেখান থেকে ধীরে ধীরে বিশ্ব হিমায়নের পর্যায়ে নেমে আসে। আমরা কিন্তু সেই বিশ্ব হিমায়নের পর্যায়ে চলে এসেছি। তার কারণ আমরা একদিকে বলছি প্রচন্ড উষ্ণায়ন, অপরদিকে আমরা দেখছি তীব্র শীতের থাবা। এবং সবচেয়ে এটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন, সেটা হলো অলরেডি কিন্তু লিটল আইস এজ পৃথিবীতে থাবা বসাতে শুরু করেছে। বেশ কতগুলো দেশ তাদের যে হিমবাহগুলো ছিল, সেই সমস্ত হিমবাহগুলো গলে যাচ্ছে, সেই হিমবাহগুলো শেষ হয়ে যাচ্ছে। তাদের অস্তিত্ব পৃথিবীতে আর থাকবে না। তাদের অস্তিত্ব যদি পৃথিবীতে না থাকে, সমগ্র পৃথিবীর ভূমিভাগের ভারসাম্য সবচেয়ে প্রথমে হারিয়ে যাবে। আমরা আমাদের বৈজ্ঞানিক পরিভাষায় বলে থাকি সমস্থিতিস্থাপকতা। এই সমস্থিতিস্থাপকতা দ্রুত গতিতে হারিয়ে যাবে। এই হারিয়ে যাওয়ার ফলে কি ঘটবে? একদিকে ঘটবে প্রচন্ড ভূমিকম্প, সুনামি এবং প্রাকৃতিক দুর্যোগের মতো ঘটনাগুলো। অপরদিকে কি হবে? সমুদ্রের জলতলের উচ্চতা অত্যন্ত দ্রুত গতিতে বেড়ে যাবে এবং সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উপকূলবর্তী অঞ্চলের যে সমস্ত স্থানগুলো রয়েছে, তারা অধিকাংশই জলের তলায় তলিয়ে যাবে। স্বাভাবিকভাবে একটা পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে আগামী 10 বছরের মধ্যে উপকূলবর্তী অঞ্চলগুলো পৃথিবীতে যেগুলো রয়েছে, তাদের 30% জলের তলায় তলিয়ে যাবে। এবং একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে দিই, আমাদের যে অঞ্চলটাতে গঙ্গাসাগর অবস্থান করছে, ওই গঙ্গাসাগর থেকে 73 কিলোমিটার দূরত্ব পর্যন্ত যদি একটা স্ট্রেট লাইন টানা হয়, তাহলে ওই 73 কিলোমিটার দূরত্বের মধ্যে কোনো পানীয় জল থাকবে না, সমস্ত জলই লবণাক্ত জলে পরিণত হবে। এবং তারপরে আর 10 বছরের মধ্যে এই দূরত্বটা গিয়ে দাঁড়াবে 210 কিলোমিটার। তার মানে আমরা কিন্তু প্রত্যেকেই সেই চরম বিপর্যয়ের সম্মুখীন হতে চলেছি। এই অঞ্চল যদি এই ধরনের লবণাক্তকরণ ঘটে, তাহলে কিন্তু আলটিমেটলি ভারতবর্ষের প্রায় 35 কোটি মানুষ এনভায়রনমেন্টাল রিফিউজিতে পরিণত হবেন আগামী 10 বছরের মধ্যে। অর্থাৎ আমাদের কাছে যে সমস্ত ভয়ঙ্কর ব্যাধি কয়েকদিন আগে এসেছিল, আপনারা জানেন, করোনা, তাতে যত মানুষের মৃত্যু হয়েছিল, যত মানুষের জীবিকা হারিয়ে গেছিল, তার থেকে অনেক অনেক বেশি পরিমাণে মানুষ জীবিকা হারিয়ে ফেলবেন, তাদের জীবন স্বাভাবিক ছন্দ হারিয়ে ফেলবে এবং তারা এনভায়রনমেন্টাল রিফিউজিতে পরিণত হবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই কলকাতা শহর আর 10 থেকে 12 বছরের পরই বসবাসের অযোগ্য হয়ে পড়বে। এবং আপনারা অলরেডি দেখেছেন যে কলকাতা শহরে কিভাবে হঠাৎ করে এক রাতের বৃষ্টি কি মারাত্মক কন্ডিশনে নিয়ে এসে পৌঁছেছিল। এবং তারপরেও কিন্তু এখনো কলকাতাতে যে জল নিকাশি ব্যবস্থা করা হচ্ছে, সেই জল নিকাশি ব্যবস্থার ডেপথ হচ্ছে মাটি থেকে প্রায় 20 মিটারের কাছাকাছি। কলকাতার জলস্তর এতটাই মারাত্মক কন্ডিশনে যে যখন জোয়ার হয় তখন কলকাতার লক গেট খোলা যায় না, তাহলে নদীর জল কলকাতা শহরের মধ্যে ঢুকে আসবে, কারণ কলকাতা শহরের উচ্চতা নদীর থেকে নিচে থাকে। সেই ধরনের একটা শহরে নতুন করে পাইপলাইন তৈরি করা হচ্ছে জল নিকাশির জন্য, যার ডেপথ স্বাভাবিক মাটির থেকে প্রায় 20 ফিটের নিচে। অর্থাৎ সেই পাইপলাইন তৈরি হবে, অনেক কোটি টাকা খরচ হবে, বাস্তবিক ক্ষেত্রে উন্নয়ন খুব একটা ঘটবে না। আলটিমেটলি যেটা হবে, সেই জলকে পাম্প করে নিয়ে গিয়ে নদীতে ফেলতে হবে। তাহলে উন্নয়নের যে পরিকল্পনা, সেই উন্নয়নের পরিকল্পনার সাথে প্রকৃতির কোনো সম্পর্ক নেই, প্রাকৃতিক পর্যালোচনার কোনো সম্পর্ক নেই। স্বাভাবিকভাবে
কোন একটা উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করার সময় এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট একটা রিপোর্ট তৈরি করতে হয়, এবং অধিকাংশ ক্ষেত্রে এই ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট রিপোর্ট যদি সঠিকভাবে তৈরি করা না হয়, তাহলে কিন্তু অধিকাংশ পরিবেশগত পরিকল্পনা ভ্রান্তিতে পরিণত হতে পারে। আপনারা জানেন আদিগঙ্গা নিয়ে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে, এবং আপনারা কলকাতায় যারা বসবাস করেন তারা প্রত্যেকেই জানেন যে এই আদিগঙ্গা অতীতে গঙ্গার মূল প্রবাহ পথ ছিল। 1737 সালের 7ই অক্টোবর একটা ভয়ঙ্কর ভূমিকম্পের পর নদীর জলস্তরের প্রকৃতি কিছুটা পরিবর্তিত হয়ে যায়, এবং গঙ্গা কিন্তু মূল স্রোতে বর্তমান যে অবস্থায় আছে সেই অবস্থায় ফিরে আসে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা তো দেখছি গঙ্গা একদিক দিয়ে প্রবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এখানকার মাটির নিচের অংশটাকে যদি স্টাডি করা হয়, তাহলে দেখা যাবে শিলাস্তর কিন্তু আদি গঙ্গাকেই গঙ্গার মূল প্রবাহের ডিরেকশন হিসেবে নির্দেশ করছে। অর্থাৎ প্রতি মুহূর্তে যদিও জল প্রবাহিত হচ্ছে মূল গঙ্গা দিয়ে, মাটির তলা দিয়ে আদি গঙ্গার জল কিন্তু প্রবাহিত হয়ে যাচ্ছে কলকাতার বিস্তীর্ণ পরিসর স্থান। এবং আপনারা জানেন এই অঞ্চলটাও ছিল অতীতে একটা বদ্বীপ অঞ্চলের অন্তর্গত, এবং বিচ্ছিন্নভাবে অনেকগুলো ছোট ছোট বদ্বীপ নিয়ে আলটিমেটলি কিন্তু কলকাতা শহর একটা অংশে পরিণত হয়েছে। এবং অধিকাংশ জলধারাগুলোকে পরবর্তীকালে রাস্তা নির্মাণের কাজে ব্যবহার করা হয়েছে, এবং সেই কারণের জন্য রাস্তাগুলো সাধারণত দেখবেন একটা প্যারালাল লিটি মেনটেন করে গঠিত হয়েছে, যার ফলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মাটির তলা দিয়ে একটা অন্তঃসলীলা প্রবাহ সারা কলকাতার মধ্যে থাকে, যেটা আপনারা দেখেছেন বউবাজারে মেট্রো লাইন যখন খনন করা হলো তখন একই ঘটনা দেখা গেছিল। সুতরাং পরিবেশ অত্যন্ত সেনসিটিভ, পরিবেশ অত্যন্ত পরিবর্তন। আমরা যদি পরিবেশের এই চেতনাকে মাথায় না রেখে শুধুমাত্র পরিবেশের উন্নয়ন ঘটাচ্ছি এবং পরিবেশকে নিয়ে ভাবনা চিন্তা করছি, এরকম একটা তকমা এঁটে দিয়ে যদি আমরা কাজ করি, তাহলে কিন্তু বাস্তবিক ক্ষেত্রে পরিবেশ নিয়ে কোনো কাজ করা হবে না। কারণ পরিবেশ আনটাচড একটা পরিমণ্ডল চায়, যেখানে তাকে স্পর্শ করা হবে না। কারণ আপনারা জানেন অতীতে যখন মানুষ পৃথিবীতে প্রথম এসেছিল, তখন কিন্তু তারা বনে জঙ্গলে ইট কাঠ পাথর নিয়ে লড়াই করে প্রাকৃতিক পরিমণ্ডলের মধ্যেই বসবাস করত, এবং তাতে কিন্তু তারা খারাপ ছিল না। খ্রিস্টপূর্ব 10,000 অব্দ, অর্থাৎ আজ থেকে প্রায় 12,000 বছর আগে প্রথম কৃষিকাজ আবিষ্কার হলো, এবং সেই কৃষিকাজ আবিষ্কারের পরবর্তী সময় থেকেই কিন্তু মানুষের সঙ্গে প্রকৃতির প্রথম চ্যালেঞ্জ শুরু হলো। অর্থাৎ প্রকৃতিকে নিয়ে, প্রকৃতির মধ্যে থেকে, প্রকৃতির উৎপাদনকে ভোগ করে প্রকৃতিকে নতুন করে সাজাবার একটা প্রচেষ্টা মানুষ করতে শুরু করলো। এবং সেই যে প্রচেষ্টা গ্রহণ করা, সেই যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট বা যোগ্যতমের উদ্বৃত্তি, সেই উদ্বৃত্তি ঘটাতে গিয়ে আলটিমেটলি মানুষ কিন্তু নিয়মের সময়ের পরিপ্রেক্ষিতে নিয়মের এমন বেড়াজালে আবদ্ধ হলো, আলটিমেটলি সে ভুলে গেল যে প্রকৃতি ছাড়া তার কোনো অস্তিত্ব পৃথিবীতে নেই। প্রকৃতির বাইরে সে নতুন করে কিছু ভাবতে পারবেও না, নতুন করে কিছু করতেও পারবে না। আজকে আপনারা দেখুন, প্রায় 200 কোটি বছরের পুরনো আরাবল্লী পার্বত্য অঞ্চল, যেটা গুজরাট থেকে রাজস্থান হয়ে হরিয়ানা হয়ে দিল্লি এনসিআর পর্যন্ত বিস্তৃত, যার একটা অংশেই রয়েছে আমাদের রাষ্ট্রপতি ভবন, যার লাস্ট এক্সটেনশন। সেই রকম একটা পার্বত্য ভূমিকে কেটে ফেলা হবে বলে ঠিক করা হলো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কারা বললেন কেটে ফেলা হবে? সুপ্রিম কোর্ট বলছে কেটে ফেলা হবে। অর্থাৎ প্রকৃতিকে যদি আইনের মধ্যে বেঁধে ফেলা হয়, তাহলে এর থেকে মূর্খের আর কিছু হতে পারে না। আপনারা জানেন কিনা জানি না, 1983 সালে আমাদের ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একটা ভুল পদক্ষেপ নিয়েছিলেন। সেই ভুল পদক্ষেপটা হলো রাজস্থানের থরমরুভূমি অঞ্চলে বৃক্ষরোপণ। এই যে আমি এক্ষুনি বলছিলাম, পরিবেশ আন্দোলন করতে গিয়ে অনেক সময় ভুল হয়। তার কাছে ধারণা ছিল যে প্রচুর গাছ লাগালে হয়তো মরুভূমি প্রসার বন্ধ হয়ে যাবে, ফলে ভারতবর্ষে খুব ভালো হবে। কিন্তু
কিন্তু সেই সময় যারা পরিবেশ নিয়ে গবেষণা করতেন তারা বলেছিলেন যে রাজস্থানে যদি গাছ লাগানো হয় তাহলে ভারতবর্ষের জলবায়ু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং সমগ্র ভারতবর্ষ ক্ষতিগ্রস্ত হবে। এখন একখানা রাজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন কিন্তু সমগ্র ভারতবর্ষ ক্ষতিগ্রস্ত হবে। 1983 সালের সেই ঘটনা আলটিমেটলি কিন্তু 2000 সালে গিয়ে আমরা বুঝতে পারলাম যে মৌসুমী বায়ু আস্তে আস্তে মুখ ফেরাতে শুরু করেছে। 2010 সালে গিয়ে দেখা গেল কোনো বৃষ্টিপাত, মৌসুমী বৃষ্টিপাত হচ্ছে না ভারতবর্ষে। আমরা বলছি মনসুন এসে গেছে, মনসুন রেইনফল স্টার্ট হয়ে গেছে, কিন্তু এগুলো সমস্ত টিভিতে দেখবেন, নিউজ পেপারে দেখবেন, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে কোনো মনসুন রেন ভারতবর্ষে এখন হয় না। বঙ্গোপসাগরে নিম্নচাপ হলে তবেই বৃষ্টি হয়, বঙ্গোপসাগরে নিম্নচাপ না হলে মৌসুমী বায়ু দ্বারা কোনো বৃষ্টি হয় না। তার কারণ মৌসুমী বায়ু ভারতবর্ষে ঢুকতে পারছে না। এর কারণ হলো মৌসুমী বায়ুকে ভারতবর্ষে আসতে গেলে ভারতের উত্তর পশ্চিমে যে থর মরুভূমি অঞ্চল আছে, সেই থর মরুভূমি অঞ্চলে শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়া প্রয়োজন। সেই নিম্নচাপ এখন তৈরি হচ্ছে না। উল্টে কি হচ্ছে, যখনই তাপমাত্রা বাড়ছে, আরব সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে, রাজস্থানে বন্যা হয়ে যাচ্ছে, আলটিমেটলি কিন্তু উত্তর ভারতে খরা। আমাদের বিহার, ঝাড়খণ্ড, দক্ষিণবঙ্গ, এই সমস্ত অঞ্চলগুলোতে আমরা জলের ক্রাইসিসে ভুগছি। আবার যখন বৃষ্টি হচ্ছে, নিম্নচাপের প্রভাবে বারবার বৃষ্টি হচ্ছে, যার ফলে এত বৃষ্টি হচ্ছে সেটাও কিন্তু অনিয়ন্ত্রিত। এবারে আমরা যদি আরাবল্লী পর্বতকে কেটে ফেলি তাহলে কি ঘটবে? আলটিমেটলি আরব সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে, রাজস্থানে সবুজ হয়ে যাবে, রাজস্থানে কোনো মরুভূমি থাকবে না। একটা মরু অঞ্চল একটা ভূখণ্ডে যখন থাকে, সে মানুষের শরীরে হৃৎপিণ্ডের যা কাজ সেই কাজটা করে, অর্থাৎ টোটাল শরীরের প্রেসারটাকে রেগুলেট করে। সেই প্রেসার রেগুলেশনের যন্ত্রটাকে আমরা নষ্ট করে দেব। যেই নষ্ট করলাম, সঙ্গে সঙ্গে হবে কি, আরব সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকে সমগ্র রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, এই সমস্ত অঞ্চলে তীব্র বন্যা সংঘটিত হবে এবং ভয়ঙ্কর বন্যা, তার সঙ্গে ফ্ল্যাশ ফ্লাড, মেঘমেঘা বৃষ্টি, এগুলো ঘটবে। আর অপরদিকে কি হবে? দিল্লি এনসিআর, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, আমাদের দক্ষিণবঙ্গের একটা মেজর পার্ট, এছাড়া মধ্যপ্রদেশের কিছু অংশ, এগুলোতে আলটিমেটলি কিন্তু ডেজার্টিফিকেশন হতে শুরু করবে, অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চলে সময় আলটিমেটলি উদ্ভিদ প্রকৃতি নষ্ট হয়ে যাবে, চাষাবাদের পরিমণ্ডল নষ্ট হবে, মানুষের জীবন জীবিকা নষ্ট হয়ে যাবে, মানুষ স্বাভাবিক জীবনযাত্রাকে আর বহন করতে পারবে না। তো যার ফলে একদিকে প্রকৃতি পরিমণ্ডল পরিবর্তিত হচ্ছে, জলবায়ু পরিবর্তিত হচ্ছে, অপরদিকে কি হবে, সুপ্রিম কোর্টের যে ভয়ঙ্কর রায়, 100 মিটারের নিচে যে সমস্ত ভূমিভাগগুলো রয়েছে সেগুলোকে কোনোটাকেই পর্বত বলা যাবে না। ভারতবর্ষের এই 100 মিটারের নিচে যে পার্বত্য ভূমি বা পাহাড়গুলো আছে তাদের পরিমাণ কমপক্ষে 80% মোট পার্বত্য ভূমি বা পাহাড়ি অঞ্চলের। এই 80% ভূমিভাগকে যদি কেটে ফেলা হয় তাহলে কিন্তু ভারতীয় ভূখণ্ড তার ব্যালেন্সকে হারিয়ে ফেলবে এবং যার ফলে আলটিমেটলি কিন্তু কখনোই ভারতবর্ষ তার স্টেবিলিটিতে আসতে পারবে না। বারংবার ভূমিকম্প হবে, সুনামি হবে এবং এই ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলো ঘটতে থাকবে। তৃতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে, আপনারা জানেন জলবায়ু পরিবর্তন হচ্ছে, বিশ্ব উষ্ণায়ন ঘটছে। এর প্রভাবে বঙ্গোপসাগর এবং আরব সাগরে যে ধরনের সাইক্লোন গুলো তৈরি হচ্ছে, এই সাইক্লোন গুলো ভূমিভাগে ঢোকার সময় বাধাপ্রাপ্ত হয় এই উচ্চ ভূমিভাগগুলোতে। সেই বাধা কিন্তু আলটিমেটলি হারিয়ে যাবে, যার ফলে এরা স্বাভাবিক ছন্দে আর কখনোই আসতে পারবে না। সুতরাং সামগ্রিকভাবে যদি আমরা পর্যালোচনা করি তাহলে পরিবেশ নিয়ে আমাদেরকে মনে হয় একটু অন্যভাবে ভাবতে হবে। পরিবেশ নিয়ে সুস্থ চেতনা অত্যন্ত প্রয়োজন এবং শুধু তাই নয়, পরিবেশ নিয়ে ভাববার অধিকার ভারতবর্ষে আছে শুধুমাত্র রাজনীতিকদের। যাদের কাছে পরিবেশ নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই, পরিবেশ নিয়ে তারা আদৌ ভাবিত নয়,
যাদের কাছে ভোট হচ্ছে কিন্তু মূল ভাবনার বিষয়। এবং সেই কারণে আলটিমেটলি আমাদের পরিবেশ এইভাবে লাঞ্ছিত, এইভাবে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের সবাইকে সুস্থ সবল স্বাভাবিক পরিমণ্ডলে বেঁচে থাকার জন্য একসাথে কাজ করতে হবে, একসাথে লড়াই করতে হবে। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকুন।